আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। টাঙ্গাইলের ভাতগ্রাম ভূমি অফিসে ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল, স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আপাতত গুলশানের ভাড়া বাসাতেই থাকবেন নতুন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত হওয়ার পর সেখানে উঠতে পারেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ, নির্বাচনকালীন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ। অন্তর্ভুক্তিমূলক হয়েছে নির্বাচন, মূল্যায়ন টিআইবির। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ঠেকানো গেছে জাল ভোটের অপচেষ্টা, ব্যয়সীমা মানেননি প্রার্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ভূমি অফিসে চেয়ার টেবিলও ঘুষ খায়। জমি সংক্রান্ত কাজে যারাই ভূমি অফিসে যান তারাই জানেন এর সত্যতা। সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুরে ভাতগ্রাম ভূমি অফিসে ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জমির খাজনা দিতে গেলে এক ব্যক্তির কাছ থেকে 40,000 টাকা পর্যন্ত ঘুষ দাবি করেন অফিস সহায়ক মিজানুর রহমান। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সেবানিতে আসা ব্যক্তির সাথে অফিস সহায়কের এই কথোপকথনের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে সমালোচনার ঝড়। ভুক্তভোগী আজহার শিকদার জানান, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ভূমি অফিসে বাড়ি ও কৃষি জমির খাজনা দিতে যান আজহার ও তার পুত্রবধূ। কাজের জন্য তাদের কাছ থেকে 30 থেকে 40,000 টাকা ঘুষ দাবি করেন অফিস সহায়ক মিজানুর রহমান। সেই কথোপকথনের ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন আজহারের পুত্রবধূ। আমার জমিটা খারিজ করেন টাকা খারিজে নিয়ে গেছি, 50,000 লাগবো। পরে মনে করেন এটা 10,000 টাকা আমি দিয়েছিলাম, কিন্তু আমার খারিজটা দেয়নি। আমি ভিডিও করছি, তার মানে এলো উনি যে আমারে টাকা চাইছে এটার প্রমাণ রাখার জন্য, কারণ উনি অস্বীকার করে ফেলাইবো যে আমি আপনার কাছে কোনো টাকা চাই নাই। এই জন্য আমি এটা ভিডিও করে রাখছি, যাতে উনি অস্বীকার না করতে পারে। ভূমি অফিসের এক কর্মচারী পরিচয় গোপন করার শর্তে বলেন, বিভিন্ন কাজ সম্পাদনে নিয়মিতই ঘুষ নেন এই অফিস সহায়ক। 10-15 দিন মানে বেশি চাই। কত চাই তাও? আমার 220,000 এরকম চাই। এ বিষয়ে প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেনি অভিযুক্ত অফিস সহায়ক মিজানুর রহমান। বলেন, ব্যাখ্যা দেন। আপনি তো একজনের কাছে টাকা চাইতে পারেন না, অবশ্যই আপনার অফিসে খরচ আছে, কোন খাতে খরচটা একটু বলেন না। ভাই আমি হার্টের রোগী ভাই, আমার মাইরা লাইন ভাই, মেরে দেন ভাই, আমি অসুস্থ শরীর। ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সেবা পেতে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি। আমি এই বিষয়ে সম্পূর্ণভাবে 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের প্রক্রিয়া এগোতেই এখন জোর আলোচনা কোথায় থাকবেন নবনির্বাচিত সরকারের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, নতুন করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন। সেটি বাস্তবায়নের আগ পর্যন্ত তারেক রহমান চাইলে থাকতে পারবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, কিন্তু সেটি প্রস্তুত করতে লেগে যেতে পারে মাসখানেক। 24-এর গণঅভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। সেদিন ছাত্র জনতার ক্ষোভের সাক্ষী হয়েছিল প্রধানমন্ত্রীর এই সরকারি বাসভবন গণভবন। পরে সেটি রূপান্তরিত হয় জুলাই স্মৃতি জাদুঘরে। ফলে অনেকের জিজ্ঞাসা, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? অভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। সেদিন ছাত্র জনতার ক্ষোভের সাক্ষী হয়েছিল প্রধানমন্ত্রীর সরকারি এই বাসভবন গণভবন। পরে সেটি রূপান্তরিত হয় জুলাই স্মৃতি জাদুঘরে। ফলে অনেকের জিজ্ঞাসা, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়?
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হতে পারে। এ বিষয়ে নির্দেশনা পেলে কাজ করবে তারা। যমুনাটা ওইভাবে সিকিউর করা আছে, যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারব। তবে শুধু যমুনা নয়, নতুন করে প্রধানমন্ত্রীর জন্য একটি আধুনিক ও স্থায়ী বাসভবন নির্মাণের পরিকল্পনাও চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা, প্রশাসনিক সুবিধা ও প্রোটোকল ব্যবস্থাকে গুরুত্ব দিয়েই প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টারের বাসভবন শুধু তো বাসভবন, এটা আমাদের ঐতিহ্য, আমাদের বাংলাদেশের মর্যাদার প্রতীক। এই মর্যাদার প্রতীক যাতে সবচেয়ে মর্যাদাপূর্ণ হয় এবং যে কোনো দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে যাতে আমরা পিছিয়ে না থাকি, সেইভাবে তুলনা করেই আমরা একটা পরিকল্পনা করেছি। প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে অনিশ্চয়তা থাকলেও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশেই 29 নম্বর ভবন প্রস্তুত রাখা হয়েছে বিরোধী দলীয় নেতার জন্য। 90-এর দশকে এ ভবনটি বরাদ্দ ছিল তৎকালীন বিরোধী নেতাদের জন্য। যেখানে মন্ত্রী মহোদয়রা কাজ করবেন এবং বসবাস করবেন, তাদের বাসা বাড়ি, এগুলোর সমস্ত কাজগুলোই আমাদের প্রস্তুত নেওয়া আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তেজগাঁও প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ, এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনাও করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সনদ স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 6 সদস্যের টিম এই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন। সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে জুলাই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই জুলাই সনদ স্বাক্ষর করবে এনসিপি। এ সময় আরও উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সচিব জহুরুল ইসলাম। এর আগে গত বছরের 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐক্যমত্য কমিশন ও বাংলাদেশের 25টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদে 79.46% সদস্য কোটিপতি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি জানিয়েছে, অস্থাবর ও স্থাবর সম্পদের বর্তমান মূল্য অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের 236 জন সংসদ সদস্য কোটিপতি এবং 13 জন শত কোটিপতি। রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ